সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য কথা টিভি নিয়মিত আয়োজন ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর পাপিয়া আফরোজ সৌমি। ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমরা নানা রকম ব্যথা নিয়ে আলোচনা করে থাকি। তেমনি আমাদের একটি সমস্যা হচ্ছে ব্যথা বিষয়ক ডিস্ক প্রোলেপস। ডিস্ক প্রোলেপস বা হার্নিয়েশন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার এম ইয়াসিন আলী, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, প্রোয়েক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতাল, চেয়ারম্যান, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাকেও ধন্যবাদ। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিস্ক প্রোলেপস। প্রথমে আমি জানতে চাই, ডিস্ক প্রোলেপস সহজ ভাষায় এটিকে কি বলে? জি, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং আমরা প্রায়ই এই ধরনের রোগী পেয়ে থাকি। ডিস্ক প্রোল্যাপস হলো আমরা যে আমাদের মেরুদণ্ডের যে গঠন, সেই গঠনটা যদি একটু জানি তাহলে আমরা বুঝে যাব যে ডিস্ক আসলে কি এবং এই ডিস্কটা কখন আমরা প্রোল্যাপস বলছি। আসলে আমাদের মেরুদণ্ডের প্রত্যেকটা ভার্টিব্রা যেটাকে বাংলায় আমরা কশেরুকা বলি, ২ কশেরুকার মাঝখানে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে যেটাকে আমরা ২ ভার্টিব্রার মাঝে থাকে বলে এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এবং এই ডিস্কটা যদি কোনো কারণে তার সঠিক অবস্থান থেকে সরে যায় বা হার্নিয়েশন হয়ে যায় তখন আমরা এটাকে ডিস্ক প্রোল্যাপস বলি। এবং এটা সাধারণত দেখা যায় যে আমাদের ঘাড়ের এবং কোমরের এই ২ অংশে সাধারণত ডিস্ক প্রোল্যাপসটা হয়ে থাকে। কারণ আমাদের যে স্পাইন সেটার মুভমেন্ট কিন্তু আমাদের ২ জায়গায়ই হয়। ঘাড়ের অংশ যেটাকে আমরা সার্ভাইকাল স্পাইন বলি এবং যেটা কোমরের অংশ সেটাকে আমরা লাম্বার স্পাইন বলি। এই ২টা জায়গায় যেহেতু মুভমেন্ট হয় এবং এই ২ জায়গায়ই সাধারণত এই ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। ডিস্ক প্রোলাপসটা কেন হয় বা এর কারণগুলো কি কি স্যার, এটি হওয়ার কারণগুলো? জি, ধন্যবাদ আপনাকে। এর কারণ যদি আমরা বলি, কারণগুলো আসলে এটাকে আমরা বলি মেকানিক্যাল কারণ বা মানে আমাদের অবস্থানজনিত কারণ। এটা কোনো প্যাথোলজি না। যেমন মনে করেন কিছু আ অসুখ আছে যেগুলোর ক্ষেত্রে ব্যাকটেরিয়া দায়ী, ফাঙ্গাস দায়ী কিংবা অন্যান্য ভাইরাস প্যাথোজেন স্যার। দায়ী, ভাইরাস দায়ী, রাইট। কিন্তু এই রোগের ক্ষেত্রে আসলে এরকম কোনো প্যাথোলজিক্যাল কারণ নেই। এটার কারণ হলো আমাদের মুভমেন্ট। আমরা নড়াচড়া করি, আমরা বসে থাকি। আমাদের এই নরমাল যে পোশ্চার, সেই পোশ্চারটা যখন স্বাভাবিকভাবে না থাকে, যেমন দেখা যায় যে আমরা অনেকে দীর্ঘক্ষণ বসে কাজ করছি। এই যে স্ট্রাকচারাল একটা চেঞ্জ আসে, আমাদের এই হাড়গুলো তো এমনিতে থাকে না, কিছু রশির মতো জিনিস থাকে যেগুলোকে আমরা লিগামেন্ট বলি। সেই লিগামেন্ট এবং মাংসপেশি যেগুলো এই হাড়গুলোকে সঠিক জায়গায় ধরে রাখে, কোনো কারণে যদি সেই জায়গায় উইকনেস ডেভেলপ করে বা মাংসপেশিগুলা, লিগামেন্টগুলো উইক হয়ে যায়, তখন সামান্য কারণে এই ডিস্ক প্রোল্যাপস হয়ে যেতে পারে। যেমন দেখা যায় যে আমরা সামান্য বেসিনে মুখ ধুতে যেয়ে একটু সামান্য সামনের দিকে ঝুঁকেছি, সেখান থেকে হতে পারে। জুতার ফিতা বাঁধতে যেয়ে হতে পারে কিংবা আমরা কিছু একটা জিনিস উঠাইতে গেলাম নিচু হয়ে, ফরওয়ার্ড বেন্ডিং হয়ে, তখন এটা ডিস্কটা প্রোল্যাপস হয়ে যেতে পারে। আবার কিছু, কিছু ক্ষেত্রে অ্যাক্সিডেন্টাল কারণে হয়, যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা স্পাইনাল কর্ড ইনজুরি যেটা আমরা বলি যে উপর থেকে পড়ে গেলে, গাছ থেকে পড়ে গেলে কিংবা ছাদ থেকে পড়ে গেলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 90% ক্ষেত্রেই আমরা এই যে আমাদের অবস্থানজনিত কারণে এই জিনিসটা হয়ে থাকে বা মেকানিক্যাল কারণে এই ডিস্ক প্রোল্যাপসটা হয়ে থাকে। স্যার, আপনি বলছিলেন ডিস্ক প্রোলাপসটা কোমরে হয়ে থাকে, সাধারণত কি কোমরেই হয় না আরো কোথাও হতে পারে ডিস্ক প্রোলাপসটা স্যার? হ্যাঁ, এটা সাধারণত আমাদের ২ টা স্পাইনের ২ টা জায়গায় হয়ে থাকে। একটা হলো সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ের অংশ আমরা বলি এবং আরেকটা হলো কোমর বা যেটাকে আমরা লাম্বোস্যাক্রাল স্পাইন বলি। এই ২ জায়গায় সাধারণত হয়ে থাকে। কারণ আমরা মুভমেন্টটা সাধারণত এই জায়গায় হয়। আমাদের পিঠের অংশে কিন্তু কোনো মুভমেন্ট হয় না, নড়াচড়া হয় না। যার ফলে আমরা যখন দীর্ঘক্ষণ বসে ঝুঁকে কাজ করছি, লেখালেখি করছি, কম্পিউটারে কাজ করছি, আমাদের এই ঘাড়ের মাংসপেশি, লিগামেন্ট গুলো ফ্যাটিগ হয়ে যায়। ওই যে একটা সময় দেখা যায় যে সে উইকনেস ডেভেলপ করে এবং যখন আর ধরে রাখতে না পারে তখন ডিস্কটা পেছনের দিকে সরে যায়। তো ঠিক তেমনই কোমরেও ঠিক একইভাবে আমরা অনেকে দীর্ঘক্ষণ বসে কাজ করি, কম্পিউটারে কাজ করি, ডেস্ক জব করি কিংবা দীর্ঘ জার্নি করছি, একাধারে বসে থাকা মাসলগুলো উইকনেস ডেভেলপ করে। যেহেতু আমাদের এখন সেডেন্টারি লাইফ, বেশিরভাগ মানুষই আমরা মানে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, যার ফলে আমাদের এই ঘাড় এবং কোমরের মাংসপেশি উইকনেস থেকে মূলত এই সমস্যাগুলো তৈরি হয়। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার, ডিস্ক প্রোলাপসের ক্ষেত্রে কোমরে আপনি বলছেন ডিস্কটা সরে যায়,
সেক্ষেত্রে কি ব্যথা থাকে না আর কি কি উপসর্গ হতে পারে স্যার? রোগীরা যখন আপনাদের কাছে আসে ডিস্ক প্রলেপসের কি কি উপসর্গ থাকে স্যার? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই উপসর্গটা খুবই কমন এবং এটাতে আমরা ১ম এই বলে নিই যে এই উপসর্গগুলা আরো কয়েকটা রোগের সাথে মিলে যায়। কিন্তু এটা যে কিছু ডিফারেন্স থাকে আমরা বলি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীর কমপ্লেইনটা এমন থাকে যে তার পেইনটা যদি কোমরের অংশে ডিস্ক প্রলাপস হয়, তার পেইনটা হচ্ছে পায়ে। অনেক রোগী আসে আমার পায়ে ব্যথা, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার পাটা ভারী হয়ে আসে, ঝিনঝিন অবশ, অবশ মনে হয়। আমাদের বিশেষ করে হাঁটুর নিচের যে মাংসপেশিটা যেটাকে আমরা কাফ মাসল বলে থাকি, এই মাংসপেশিটাই ব্যথা হয়। পাটা বার্নিং বা জ্বালা-পোড়া করে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আর দাঁড়িয়ে থাকতে পারে না। মনে হয় যে পাটা অবশ হয়ে আসতেছে, তাকে বসতেই হবে। কিংবা কিছুক্ষণ হাঁটার পরে পাটা ভারী হয়ে আসছে, আর হাঁটার মতো ক্ষমতা থাকে না। কিছুক্ষণ রেস্ট নিলে আবার তার হাঁটার মতো অ্যাবিলিটিটা তৈরি হয়। তো ঠিক এরকম উপসর্গ নিয়ে আসে। আবার কারো, কারো ক্ষেত্রে কোমরে ব্যথা থাকে এবং ব্যথাটা কোমর থেকে শুরু করে একেবারে আমাদের কোমরের পিছন দিয়ে, থায়ের পিছন দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ছড়িয়ে যায়। এই ধরনের উপসর্গ অনেকের থাকে। কিন্তু এই উপসর্গগুলা কিন্তু আরো কয়েকটা রোগের সাথে মিলে যায়। এইজন্য বলব যে দর্শকরা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা নিজে নিজেই রোগটাকে নির্ণয় না করে এটা একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন। উনি ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট এর পাশাপাশি অনেক সময় কিছু প্যাথোলজিক্যাল কিংবা রেডিওলজিক্যাল টেস্টের প্রয়োজন হয়। ওইটা দেখার পরে উনি কনফার্মেশনটা করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা ডিস্ক প্রলেপসের উপসর্গ সম্পর্কে জানছিলাম। আমি ডিস্ক প্রলেপস নিয়ে আরো প্রশ্ন করব, কিন্তু স্যার একটু বিরতির পরে, আমাদের একটু বিরতির সময় হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতি। জি। বিরতির পর আবারও ফিরে আসছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত ১০ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। শুধু দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম ডিস্ক প্রলেপস নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার এম ইয়াসিন আলী। স্যার, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, বিরতির আগে আমরা ডিস্ক প্রলেপস এর কারণগুলো জানছিলাম, এর উপসর্গগুলো জানছিলাম। আমি আবার জানতে চাই, ডিস্ক প্রলেপস রোগ যখন একটা রোগীর হয়েই যায়, রোগীরা যখন আসে, আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তখন নির্ণয় করতে পারেন যে এটা ডিস্ক প্রলেপস এর ব্যথা বা ডিস্ক প্রলেপস নিয়ে রোগী এসেছে? জি, ধন্যবাদ। আসলে আমরা এই জিনিসটাকে কয়েকটা ভাগে ভাগ করি। ১ম এ আমরা যেটা করি রোগীর হিস্ট্রি নেওয়া, তার রোগের বর্ণনাটাকে আমরা ১ম এ গুরুত্ব দিই। এরপরে যেটা করি আমরা ক্লিনিক্যাল কিছু এক্সামিনেশন করি। যেমন এই রোগের ক্ষেত্রে আমাদের কিছু টেস্ট আছে যে ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি যে এটা এই ডিস্ক প্রোল্যাপস হতে পারে। এখন এই ডিস্ক প্রোল্যাপসটা কোন লেভেলে কতটুকু এবং এই ডিস্ক প্রোল্যাপসটাকে আমরা ৩ ভাগে ভাগ করে থাকি। সাধারণত মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। এবং কার ক্ষেত্রে কতটুকু ডিস্ক প্রোল্যাপস সেটা নির্ণয় করার জন্য এখন ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং বা এমআরআই নামে একটা টেস্ট আছে। আমরা এই টেস্টটাও করতে বলি। মানে ৩টা ধাপ: ক্লিনিক্যাল হিস্ট্রি নেওয়া, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং কিছু রেডিওলজিক্যাল টেস্ট। এই ৩টা মাধ্যমে আমরা তার এই ডিস্ক প্রোল্যাপসটাকে নির্ণয় করে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, সার্ভাইকাল রিজনে বা ঘাড়ের ডিস্ক প্রলেপস হলে সেক্ষেত্রে আপনাদের চিকিৎসাটা কি থাকে? জি, ধন্যবাদ। আসলে চিকিৎসাটা ডিপেন্ড করে যে তার কতটুকু ডিস্ক প্রোল্যাপস তার উপর। তারপরেও আমরা যেটা বলি যে সার্ভাইকাল রিজনে যেটা হয় যে ঘাড়ে আমাদের ঘাড়ের ঠিক উপরে কিন্তু আমাদের মাথাটা থাকে। মাথার যে ওজনটা এটা কিন্তু সরাসরি আমাদের ঘাড়ে বা সার্ভাইকাল স্পাইন ক্যারি করে। তো এখানে খুব তীব্র ব্যথা হয়। এখানে ডিস্ক প্রোল্যাপস হলে যদি
আমরা সাধারণত সার্ভাইকাল 5-6 বা 6-7 এই লেভেলে সাধারণত ডিস্ক প্রোল্যাপসটা হয়, এবং যে কারণে ব্যথাটা অনেক সময় রেডিয়েট করে আমাদের পিঠের দিকে বা স্ক্যাপুলার রিজনে এবং পুরো হাত জুড়ে পেনটা রেডিয়েট করে হাতের দিকে চলে আসে, হাতটা ঝিনঝিন অবশ্য অবশ্য মনে হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যথাটা বুকের দিকে চলে আসে, এবং ডিস্ক প্রোল্যাপসটা যদি বাম সাইডে হয়ে যায় বা বাম দিকে হয়, সেক্ষেত্রে অনেক সময় পেনটা অনেক সময় হার্টের পেন বলে অনেকে মনে করে। অনেক রোগীরা মনে করে যেহেতু বাম দিকে বুকে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, পুরো হাতটা ভারী ভারী হয়ে আসছে, এটা অনেক সময় কার্ডিওলজিস্টের কাছে যায় বা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে চলে যায়। তো ওনারা যখন ওনাদের হার্টের প্রবলেমগুলো আইডেন্টিফাই করার জন্য ইসিজি, ইকো কিংবা অন্যান্য টেস্ট করার পরে যখন দেখে যে তার হার্ট ভালো আছে, তখন ওনারা সার্ভাইকাল স্পাইনে কোনো প্রবলেম আছে কিনা দেখেন। তো আসলে এটা রোগ নির্ণয় হওয়াটা জরুরি। এরপরে আমরা যেটা করে থাকি, এই ট্রিটমেন্টটাকে আমরা দুইটা পার্টে ভাগ করি। এখানে কিছু মেডিকেশনেরও প্রয়োজন রয়েছে, যেখানে এই তীব্র ব্যথা তীব্রতাটা কিছুটা কমানো, পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এই ডিস্ক প্রোল্যাপসটা যদি মাইল্ড টু মডারেট হয়, এই ডিস্কটাকে আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা ট্রিটমেন্ট করে থাকি। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেটা বলে থাকি, এই ট্রিটমেন্টের মূল অংশ একটা হলো রেস্ট বা বিশ্রাম। কারণ এখানে ডিস্কটা যখন সরে যায় তখন ডিস্ক স্পেসটা রিডিউস হয়ে যে নার্ভের উপর চাপ পড়ে। তো মেরুদণ্ডে তো প্লাস্টার দেওয়া যায় না, যদি হাতে পায়ের হাড় কোথাও সরে যায় আমরা ওটার পজিশনে এনে প্লাস্টার করে দিয়ে ইমোবিলাইজ করে রাখি, যে নড়াচড়া হলে ওটা তো জোড়া লাগবে না। ঠিক তেমনই সার্ভাইকাল স্পাইন বা ঘাড়ে বা কোমরে যেটাই হোক, এই ডিস্কটাকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য রেস্টটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা অনেক সময় ট্রিটমেন্টের কিছু রোগী আমরা পেয়ে থাকি যারা বলে যে যখন ফিজিওথেরাপি নেই বা চিকিৎসা নেই, ব্যথার ওষুধ খাই, কিছুটা কম থাকে, বন্ধ করলে আবার ব্যথাটা চলে আসে। আসলে প্রপার ট্রিটমেন্টের জন্য একটা মানে নির্দিষ্ট কয়েকটা জিনিস একসাথে করতে হবে, যেমন তাকে কিছু মেডিকেশন, ফিজিওথেরাপি, রেস্ট এবং কিছু এক্সারসাইজের কথা আমরা বলি, যেটা ওই ডিস্কটাকে আমরা পূর্বের অবস্থায় নিয়ে আসলাম, আবার সরে গেল। এইটা যদি রিকারেন্টলি হতে থাকে তাহলে তো এই জিনিসটা স্টেবল হবে না। এই জন্য এই ডিস্কের আশেপাশে যে স্ট্রাকচার, যেটাকে আমরা বলি লিগামেন্ট, মাংসপেশি, এইগুলাকে শক্তিশালী করা, এটার জন্য কিছু স্ট্রেংথেনিং এক্সারসাইজ আমরা করাই, যেটাতে এই জিনিসটা যেন আবার রিকারেন্টলি বারবার দেখা না যায়। এই জন্য এটা একটা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা ডিস্ক প্রলেপসের ঘাড়ে যদি হয় সেটার চিকিৎসা সম্পর্কে জানলাম। ঘাড়ের চিকিৎসা মতো কি আমাদের কোমর ডিস্ক প্রলেপস হলে সেম চিকিৎসা না, এর ক্ষেত্রে ভিন্নতা রয়েছে স্যার? না, ঠিকই বলেছেন। আসলে রোগটা যেহেতু একই, যেহেতু দুই ক্ষেত্রে দুই জায়গায় হয়, ট্রিটমেন্টের মধ্যে কিছু ভেরিয়েশন আছে, তবে মূলত ট্রিটমেন্ট একই ধরনের। কিন্তু একটা ট্রিটমেন্ট ঘাড়ে করা হয়, একটা হলো কোমরে করা হয়, সাথে রেস্ট এবং অন্যান্য প্রসিডিউর কাছাকাছি, তবে কিছু কিছু এক্সারসাইজের ডিফারেন্স আছে। ঘাড়ের মাংসপেশির স্ট্রেংথেনিং এর জন্য এক ধরনের এক্সারসাইজ, কোমরের মাংসপেশির স্ট্রেংথেনিং এর জন্য এক ধরনের এক্সারসাইজ, এবং ট্রিটমেন্ট প্রসিডিউরের কিছু ডিফারেন্স আছে, তবে মূলত ট্রিটমেন্ট প্যাটার্নটা একই ধরনের। কারণ ওই ডিস্কটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে আসা এবং নিয়ে এসে সেটাকে স্টেবল করে দেওয়া, যেন ডিস্কটা আবার বারবার সরে না যায়। এবং আমরা যেহেতু কাজে কর্মে সবাই তো মানে সবসময় স্থির অবস্থানে থাকতে পারবো না, আমাদের প্রত্যেকেরই অ্যাক্টিভিটিস করতে হবে। সো ফিজিক্যালি ফিট হওয়ার জন্য কিছু এক্সারসাইজ আমরা গাইডলাইন দিয়ে থাকি, যেটা উনি বাসায় করবেন, এবং কিছু নিয়ম কানুন মেনে চলা, সেইগুলো যদি মেনে চলে তাহলে দীর্ঘমেয়াদী ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা অনেক সময় কিন্তু শুনে থাকি ডিস্ক প্রলেপস এর ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়। এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ, বা অপারেশন কি আসলে প্রয়োজন হয়, এই প্রশ্নের উত্তর আমি জানবো কিন্তু স্যার একটি বিরতির পর। জি অবশ্যই। দর্শক, সময় হলো আরেকটি ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম ডিস্ক প্রলেপস নিয়ে। বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার এম ইয়াসিন আলী স্যার। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, বিরতির আগে আমি প্রশ্ন করেছিলাম যে ডিস্ক প্রলেপস এর ক্ষেত্রে অপারেশনটা কতটা গুরুত্বপূর্ণ, বা অপারেশনের প্রয়োজনীয়তা রয়েছে কি, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এই ডিস্ক প্রোল্যাপসের আমরা দুইটা ট্রিটমেন্টের কথাই বলে থাকি, একটা হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট, একটা হলো অপারেটিভ ট্রিটমেন্ট।
আসলে অপারেটিভ ট্রিটমেন্টটা হলো, আমরা আলোচনার মধ্যে বলেছি যে এই রোগটাকে আমরা ৩ টা ভাগে ভাগ করে থাকি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। তো মাইল্ড এবং মডারেট, যেটা প্রাথমিক এবং মধ্যম অবস্থানে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণই কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেমন ওষুধ, ফিজিওথেরাপি, রেস্ট, এক্সারসাইজের মাধ্যমে ভালো হয়ে যায়। কিন্তু খুব সিভিয়ার যদি হয়, সেক্ষেত্রে 10% রোগীর ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিছু রেড ফ্ল্যাগ সিনড্রোম থাকে, আমরা যেটাকে বলি, যেমন কোমরে ডিস্ক প্রোল্যাপস হয়ে থাকে। সেক্ষেত্রে কোমর থেকে পায়ের দিকে যে নার্ভগুলো রয়েছে, সেই নার্ভের উপর কম্প্রেশনটা এত বেশি থাকে যে তার প্রস্রাব পায়খানায় কন্ট্রোল থাকে না, পাটা প্যারালাইসিসের মতো হয়ে যায় এবং খুব তীব্র ব্যথা থাকে, যেটা শুটিং পেইন বলা হয় আমরা মেডিকেল ভাষায়, যেটা ব্যথানাশক ওষুধ, সাপোজিটরি, ফিজিওথেরাপি কোনো কিছুতেই তার ব্যথাটা কমছে না। এই ধরনের একটা সিচুয়েশন যদি হয়, তখন অবশ্যই তার সার্জারির প্রয়োজন রয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, ডিস্ক প্রোলেপসের ক্ষেত্রে মানে আমরা জানি ফিজিওথেরাপির মাধ্যমে ওই চিকিৎসা হয়। ফিজিওথেরাপি কি কি চিকিৎসার মাধ্যমে আপনারা ডিস্ক প্রোলেপসের চিকিৎসা দিয়ে থাকেন? জি, ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে ফিজিওথেরাপি আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আপনি জানেন যে ব্যথানাশক ওষুধ কিন্তু একটা টেম্পোরারি ট্রিটমেন্ট মেথড। আমরা বলি যে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, যেটা আপনার যেকোনো কারণেই ব্যথা হলে আমরা ব্যথানাশক ওষুধ সাময়িকভাবে দিয়ে থাকি, যে তার ব্যথা তীব্রতাটা কমানো, তার ব্যথার সিগন্যালটা যেন তার কাছে না যায়। কিন্তু যে কারণে ব্যথাটা হচ্ছে, ওই কারণটাকে যদি আমরা সমাধান না করতে পারি, দীর্ঘমেয়াদী যদি আমরা ব্যথানাশক ওষুধ খাই, তাহলে অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। যেমন তার জিআই ইরিটেশন হয়, গ্যাস্ট্রিকের প্রবলেম বা পেপটিক আলসার ডিজিজ যেটাকে আমরা বলি। এছাড়া লিভার, কিডনি, এই জাতীয় গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকেও বিকল করে দিতে পারে। অতএব এই কারণটা যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে ওইটাকে যদি সমাধান করা যায়, তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী আপনার এই ব্যথানাশক ওষুধের প্রয়োজন নেই। সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুবই সেফ এবং ইফেক্টিভ ট্রিটমেন্ট পদ্ধতি। ফিজিওথেরাপির মাধ্যমে আমরা ওই ডিস্কটাকে, সরে যাওয়া ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে আসতে পারি এবং তাকে আবার রিহ্যাবিলিটেশন করা বা পুনর্বাসন করা, তাকে ওই যে কাজটা উনি করতেন সেই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য আমরা কিছু এক্সারসাইজ দিয়ে দিই, যার ফলে উনি স্বাভাবিক কাজকর্মগুলো যেন করতে পারেন। তো এটা আসলে খুবই আধুনিক এবং অত্যন্ত মানে পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা পদ্ধতি। কিন্তু অনেকের মধ্যে এরকম কিছু রোগী আমরা পাই, যেমন মনে করেন একটা নির্দিষ্ট মেয়াদে একটা কোর্স থাকে। যেমন মনে করেন কেউ ওষুধ খেতে গেলে, কিছু রোগের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট মেয়াদে কোর্স দিলাম, উনি কিন্তু কোর্সটা কমপ্লিট না করলে রোগটাও যেমন পরিপূর্ণ ভালো হবে না, উনি কিছুদিন পরে আবার সমস্যাটাই ভুগবেন। ঠিক তেমনই ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোর্স বা মেয়াদ থাকে। আমরা রোগীর সিভিয়ারিটি অনুযায়ী এই ট্রিটমেন্ট প্ল্যানগুলো দিয়ে থাকি। কিছু রোগী আছে, হয়তো ওনাকে বলা হয়েছে উনি 21টা সেশন নেওয়ার জন্য, উনি হয়তো 14টা সেশন নিয়ে দেখলো যে অনেকখানি ভালো, উনি আর কন্টিনিউ করলো না, যার ফলে কিছুদিন পরে রোগটাকে আবার পুনরায় রিকারেন্টলি দেখা দেয়। এক্ষেত্রে অনেকের মধ্যে কিছু ভুল ধারণা আছে যে ফিজিওথেরাপি যতক্ষণ নেই ততক্ষণ ভালো থাকি, বন্ধ করলে আবার ব্যথাটা চলে আসে। 2 নম্বর হলো, এই ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে আমাদের মোড়ে যে কোনো জায়গায়, মানে এখন যত্রতত্র ফিজিওথেরাপি সেন্টার আছে, কিন্তু সব জায়গায় হয়তো ফিজিওথেরাপি গ্রাজুয়েট চিকিৎসক নেই, যার ফলে অনেক সময় কিছু অপচিকিৎসার শিকারও অনেকে হন। যে চিকিৎসাটা তার প্রয়োজন ছিল অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা না হওয়াতে অনেকে ফিজিওথেরাপি নিয়ে একটা ভুল ধারণা পোষণ করে যে না, অনেক ফিজিওথেরাপি নিয়েছি কিন্তু ইফেক্টিভ হয়নি। তো আসলে এইসব ক্ষেত্রে দর্শকদেরকে বলবো, আপনারা অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সচেতন হতে হবে। আপনি যেখানেই চিকিৎসাটা নেন, সেটা যেন মানসম্মত চিকিৎসা হয়, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা কিন্তু জানি প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। যে কোনো রোগের ক্ষেত্রে আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে আমরা বেশি ভালো থাকতে পারবো। এই ডিস্ক প্রোলেপসের ক্ষেত্রে আমাদের কি কি প্রতিরোধ গড়ে তোলা উচিত? না, অবশ্যই ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিরোধ তো অবশ্যই, মানে যে কোনো রোগের ক্ষেত্রেই উত্তম, আমরা সেটা সবসময় বলে থাকি। এবং এই প্রতিরোধের জন্য যে বিষয়গুলো খেয়াল রাখা উচিত, সেটা হলো আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, আমাদের মাংসপেশি লিগামেন্টগুলোকে শক্তিশালী রাখতে হবে। প্রতিদিন অন্তত আধা ঘন্টা 40 মিনিট আমাদের ঘাম ঝরিয়ে হাঁটা উচিত, প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে 5 দিন। এছাড়া শরীরে ওজন নিয়ন্ত্রণে রাখা, শরীরের ওজন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এছাড়া ডায়াবেটিস, হাইপারটেনশন, অন্যান্য যে ডিজিজগুলো আছে সেগুলো যদি থাকে নিয়ন্ত্রণে রাখা। আমাদের কাজকর্মের মধ্যে কিছু নিয়ম, মানে নিয়মের মধ্যে আনা, যেমন আমরা অনেকক্ষণ বসে কাজ করি, কেউ হয়তো ব্যাংকার কিংবা আইটি স্পেশালিস্ট, সে হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা বসে কাজ করছে। আসলে নিয়ম হলো, আমরা বলি আধা ঘন্টা থেকে 40 মিনিট কাজ করার পরে 5 মিনিটের জন্য একটু ব্রেক নেওয়া, একটু হাঁটাহাঁটি করা, তাহলে তার কোমর বা ঘাড়ের মাংসপেশিগুলো একটু রিল্যাক্স হবে, মাসেলগুলো একটু রিল্যাক্স হবে, ব্লাড সার্কুলেশন বাড়বে।
কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কয়েক ঘন্টা পর উনি একবারে উঠছেন, যার ফলে তার মাসেলগুলো লিগামেন্টগুলো উইক হয়ে যাচ্ছে। আবার বসার ক্ষেত্রে আমরা কিছু আর্গোনমিক্সের কথা বলি, যেমন আপনার চেয়ার এবং টেবিলের অবস্থানটা এমন হবে যে আপনি যেন বসে কাজ করছেন, আপনার থাইটা যেন সমান্তরাল পজিশনে থাকে, আপনার নেকটা যেন খুব বেশি ঝুঁকে কাজ করতে হয়, আপনি যেন স্ট্রেট থেকে কাজ করতে পারেন, মনিটরটা যেন আপনার হাই লেভেলে থাকে, এই জিনিসগুলো খেয়াল রাখা। শোয়ার ক্ষেত্রে বিছানাটা যেন খুব সফট না হয়, আমরা বলি যে একটা মিডিয়াম বিছানা, যেটা অর্থোপেডিক ম্যাট্রেস, বা খুব নরমও না এবং খুব শক্ত না। যদি খুব নরম বিছানা হয় সেক্ষেত্রেও আমাদের স্পাইনের যে স্বাভাবিক কার্ভাচারগুলো থাকে সেগুলো স্ট্রেট হয়ে যায়, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা যায়। আবার কারো কারো ক্ষেত্রে হাইপার লর্ডোটিক কার্ভ হয়ে যায়, যে কার্ভাচারটা বেড়েও যায়। এবং খুব নরম বিছানা যেমন ক্ষতিকর, আবার খুব শক্ত বিছানায় ক্ষেত্রেও কিন্তু ঠিক এরকমই সমস্যা দেখা দেয়, ফ্ল্যাট এন্ড হয়ে যায়, আমাদের সার্ভিক্যাল এবং লাম্বার রিজনের যে কার্ভটা থাকে এটা স্ট্রেট হয়ে যায়। এক্ষেত্রে এই শোয়ার বিছানাটা খুব গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় খুব ফরওয়ার্ড বেন্ডিং হয়ে সামনের দিকে ঝুঁকে একটা জিনিস হঠাৎ করে উঠাইতে যাই, নিয়ম হলো হাঁটু ভেঙে বসে নিচ থেকে জিনিস উঠানো। সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো আমরা নিজেরা প্রতিরোধ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সাধারণ দর্শকদের উদ্দেশ্যে স্যার আপনার পরামর্শ কি থাকবে? সাধারণ দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ একটাই, আসলে যে কোনো রোগের ক্ষেত্রেই আমরা সবসময় বলি প্রাথমিক পর্যায়ে রোগটাকে নির্ণয় করে সঠিক চিকিৎসার আওতায় যাওয়া, অন্যথায় দেখা যায় যে এটা থেকে অনেক ভোগান্তির শিকার হতে হয়। প্রাথমিক পর্যায়ে যেমন সামান্য ডিস্ক বালজিং বা ডিস্ক প্রোল্যাপস যদি মাইল্ড স্টেজে থাকে, হয়তো 7 থেকে 10 দিনের মধ্যেই উনি ভালো হয়ে যেতে পারেন। কিন্তু এটা যখন সিভিয়ার হয়ে যায় তখন কিন্তু অনেক কষ্টদায়ক হয়। যেমন একদিকে তার শারীরিক কষ্ট থাকে, অন্যদিকে ইকোনমিক একটা কষ্ট হয়। 3 নম্বর হলো সে যে জীবনযাপনে অভ্যস্ত বা যে জবে আছেন ওই জীবনে তাকে ফিরে আসতে হলে তাকে একটু দীর্ঘমেয়াদী সময় উম, সময়ের প্রয়োজন হয়। অতএব এইসব ক্ষেত্রে নিয়ম হলো যে যে কোনো রোগেই যত তাড়াতাড়ি তার চিকিৎসকের শরণাপন্ন হবেন, রোগটা নির্ণয় করে দ্রুত যেন সে চিকিৎসার অধীনে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্বাস্থ্য কথা টিভির ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আশা করবো স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথা নিয়ে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।